হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আবার একটি নতুন জায়গা, সম্পূর্ণ নতুন একটা ভিডিও। বর্তমানে আমি রয়েছি দার্জিলিংয়ের একটি অফবিট জায়গা আলে। অ্যাকচুয়ালি এটি আপার তুরুক সিটং টুর আন্ডারে, এবং বর্তমানে আমি রয়েছি কীর্তন কার্তিক হোমস্টে। তো এই হোমস্টে আমি কিভাবে এলাম, এখানে খরচই বা কত, কোথায় থাকছি এবং আশেপাশে কী কী দেখবো, টোটালটা ডিটেলস এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি শেয়ার গাড়িতে আসুন বা রিজার্ভ গাড়িতে আসুন, আপনাকে কিন্তু গাড়ি এসে এই চত্বর নামিয়ে দেবে। এই হচ্ছে আলের আপার টরিয়ক আলের কীর্তন কার্তিক হোমস্টে যাওয়ার রাস্তা। তো এখান থেকে এই দেখুন একটি বড় বিল্ডিং রয়েছে, তার পাশ দিয়ে আমাদের আগে যেতে হবে হোমস্টের দিকে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি পথে নেমে যেতে হবে। আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে হোমস্টেটি ডাইনিং এরিয়াতে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে কিন্তু কাঠের চেয়ার টেবিলের বন্দোবস্ত বসে খাওয়ার জন্য, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু হোমস্টে এসে পৌঁছাতে আপনার কিন্তু আমার মতো দুপুর হবে, এবং দুপুর এসে ফ্রেশ হওয়ার পরে আপনি বসে যাবেন লাঞ্চ টেবিলে। বর্তমানে আমি বসে গেছি লাঞ্চ টেবিলে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, সাথে আলু ঢেঁড়সে একটি ভাজা তরকারি, ভেজ ডাল, আলু ভাজা, সাথে পাঁপড় এবং আন্ডা কারি। এখন বৈকাল 5:30 এবং হোমস্টে ব্যালকনি থেকে ভিউ দেখুন। দূরে পাইন ফরেস্টের মাথায় মেঘের আনাগোনা, পাহাড়ে একাধিক বাড়ি ইত্যাদি নিয়ে অপূর্ব ভিউ। দুপুরে লাঞ্চে পরে কিন্তু হোমস্টেতে বেস্ট রেস্ট নিয়ে কাটালাম এবং প্রকৃতির হাতছানিতে সন্ধ্যাবেলা বার হয়ে পড়েছি এই যে ছোট্ট পাহাড়ি গ্রাম, নিরিবিলি চত্বর, প্রকৃতিকে কাছ থেকে উপলব্ধি করতে। কান পাতুন বিভিন্ন কীটপতঙ্গের আওয়াজ পাবেন, অজানা পাখির আওয়াজ পাবেন এবং নাম না জানা বিভিন্ন পাহাড়ি গাছপালা। বর্ষায় আসা কিন্তু এই মাধুর্য, চারিদিকে সবুজের সমাহার হয়ে রয়েছে। একটা ছাতা নিয়ে বার হয়ে পড়েছি। এই সিটং টু গ্রামটা কিন্তু সত্যি খুবই নিরিবিলি, চারিদিকে তো সবুজের সমাহার এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 2-4টে বাড়িঘর। এই সন্ধ্যা নাগাদ ঘুরে ঘুরে দেখছি। এখন চলে এসছে দেখুন, পাশে শুনতে পাবেন ঝর্ণার আওয়াজ। জঙ্গলের মধ্যে কিন্তু ঝর্ণার জল পড়ছে, বর্ষা তো সেই কারণে কিন্তু জলের প্রকোপ রয়েছে, ওই জন্য আওয়াজটাও রয়েছে। সন্ধ্যাতে আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিটং টুর একটি গুপ্ত যে ওয়াটারফলস, সেখানে এই দেখুন বর্ষাতে ঝর্ণা জল কেমন নামছে দেখুন। হোমস্টে থেকে কিন্তু আমি ডাউনে হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার আসলাম, এবং আসার পরে আপনাদের দেখালাম যে একটি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণায় যাওয়ার জন্য কিন্তু রাস্তার পাশ দিয়ে ছোট্ট একটি সাঁকুর মতো করা রয়েছে। এই সাঁকুর নিচ দিয়ে ঝর্ণার জলটা আসলে প্রবাহিত হচ্ছে। বর্ষা যেহেতু, তো সেই কারণে ঝর্ণাটা রয়েছে। এখন ঝর্ণা প্রচুর জল রয়েছে। আশেপাশের চত্বর সাইট সিন করে আমি আবার ফিরে এলাম হোমস্টেতে, এবং সন্ধ্যা নামতেই আমাকে দেওয়া হলো কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স, পকোড়া এবং সাথে চা। এখন রাত্রি 10টা, বসে গেছি ডিনারে। ডিনারে কিন্তু 2টো অপশন, ভাত বা রুটি। আমি দুটোই চেয়ে নিয়েছি, এবং সাথে চিকেন কষা। ওহ, দেখুন কেমন সুন্দর রান্না করেছে। আপনারা কিন্তু ভাত বা রুটির মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন। গুড মর্নিং ফ্রম আলে, আপার তুরুক সিটং টু। এই হোমস্টেতে থাকার জন্য রয়েছে কিন্তু টোটাল 6টি রুম। এবার চলুন রুমগুলির কেমন কি কন্ডিশন সেগুলো আপনি ঘুরে দেখাই। হোমস্টে এসে কিন্তু প্রকৃতি থেকে তো আমি মুগ্ধ। এই প্রকৃতির মাঝে কিন্তু যে রুমে থাকবেন
সেই রুমে কিন্তু আপনি প্রকৃতিকে এনজয় করবেন। তো আমি প্রথমে চলেছি, এখানে দুটি কটেজ রুম রয়েছে, সে কটেজ রুমটা আপনাকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি এই যে দুটি কটেজ রুম, সে দুটি কিন্তু হোমস্টের নিচের ধাপটাতে একটু সেপারেট, প্রাইভেসি মেনটেন করার জন্য আর কি। এবং কটেজ দুটি কিন্তু দেখুন বাইরে উডেন ডেকোরেশন, বেশ দারুণ লাগছে। চলো ভিতরে গিয়ে দেখাই রুমের কেমন কি কন্ডিশন। বারান্দাটা দেখুন, জাস্ট ব্যালকনিটা। ওহো, এরকম ব্যালকনিতে বসলে কিন্তু মন এমনিতে ভালো হয়ে যাবে, তাই না? দারুণ ভিউ দেখুন ব্যালকনি থেকে, ওয়াও। এই পথে উঠে আসার পরই শুরুতে রয়েছে একটি রুম, আপনার ঘুরে দেখায় চলুন। এই দেখুন রুমে প্রবেশ করলাম, এখানে কিন্তু বিস্তর জায়গা, দুটো আলাদা আলাদা খাটের ব্যবস্থা রয়েছে, দেওয়া রয়েছে। এই দেখুন আলাদা টাওয়েলের বন্দোবস্ত, একাধিক ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত, একাধিক বালিশ, টি টেবিল, ডেকোরেশন দেখুন জাস্ট ওয়াও। এবং রুমের সঙ্গে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। ওই রুমের পরে এই ব্যালকনির পথে আসার পরে কিন্তু এই রুম, এই হচ্ছে রুম দেখুন, বিস্তর জায়গা। এখানে রয়েছে দুটি বেড, একটা হচ্ছে কিং সাইজ বেড যেখানে তিনজন আপনারা ভালোভাবে শেয়ার করে থাকতে পারবেন, দুজন হলে বেশ কমফোর্টেবল থাকবেন। এর পাশে রয়েছে আরেকটি ডবল বেড, এখানে সিঙ্গেল থাকলে বেস্ট থাকবেন, কিন্তু দুজন থাকতে পারেন। অর্থাৎ এই রুমে কিন্তু আপনারা চাইলে 5 জন ভালোভাবে শেয়ার করে থাকতে পারবেন। দেখুন ডেকোরেশন দেখুন, ওয়াও। উপরে উডেন স্ট্রাকচার নিয়ে দারুণ লাগছে, খুব সুন্দর সাজানো হয়েছে না রুম কিন্তু এগুলি। অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই ছিল এই হোমস্টের কটেজ স্টাইলের রুম। এবার আপনাকে 2-3 রুম দেখাবো যেগুলি কিনা হোমস্টের যে কংক্রিট রুম, মানে হোমস্টের নিচেই একই সঙ্গে অ্যাটাচ, সেইগুলি। বর্তমানে আমি রয়েছি নিচে যে রুম, সেই রুমের সঙ্গে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে রয়েছে টোটাল 4টে রুম, নিচে 1টি এবং উপরে 3টি। নিচের রুমটা আপনাকে দেখাই, এখান থেকেও কিন্তু ভালো ভিউ। এই যে কটেজ স্টাইলের রুমগুলি ছিল, আর উপরের যে লেয়ার সেখানে আমি রয়েছি উপরের ধাপে। এই হচ্ছে রুম প্রবেশ করছি। এই দেখুন এখানে রয়েছে কিন্তু দুটো আলাদা আলাদা বেডের বন্দোবস্ত, দুটো কিন্তু ডবল বেড, একজন খুব কমফোর্টেবল থাকতে পারবে। রয়েছে দেখুন মোটা ব্ল্যাঙ্কেট, টাওয়েলের বন্দোবস্ত, একাধিক বালিশ, টি টেবিল এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই দেখুন সিঁড়ি পথে উপরে উঠে যেতে হবে, তারপরে গিয়ে উপরে হচ্ছে 3টে রুম। চলে এসেছি উপরের ফ্লোরে। এই দেখুন প্রথমে একটি রুম দেখাই, এই হচ্ছে আপনার যারা স্লো ট্রাভেলার হবেন বা দুজন এসে কিন্তু এই রুমে থাকতে পারেন। একটি মাত্র বেড রয়েছে, একাধিক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, বালিশের বন্দোবস্ত, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখুন। এবং রুম থেকে কিন্তু এরকম একটি ভিউ পাবেন। মাঝখানের এই হচ্ছে একটি ফ্যামিলি রুম। এই দেখুন এখানে রয়েছে দুটি আলাদা আলাদা বেডের বন্দোবস্ত, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট জায়গা রয়েছে রুমে। দেওয়া রয়েছে কিন্তু একাধিক চেয়ারের বন্দোবস্ত, ডাস্টবিন, এপাশে একটি বড় মিরর, অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এবং এপাশের এই যে ভিউ রুম, এই রুমে কিন্তু আমি রয়েছি। আর রুমটা দেখালাম না কারণ বুঝতে পারছেন একটু নোংরা হয়ে রয়েছে। এবং রুমের এই ব্যালকনি থেকে কিন্তু এরকম একটি ভিউ পাবেন। এখন যদিও মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, ক্লিয়ার থাকলে কিন্তু দারুণ লাগবে। অর্থাৎ এই হোমস্টেতে এসে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটা রুমে থাকুন এবং অসাধারণ এই প্রকৃতিকে উপভোগ করুন। এই হোমস্টে এলে কিন্তু আপনি এই ব্যালকনিকে মিস করবেন না। হোমস্টেতে কিন্তু রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা, তো এখানে ইন্টারনেট নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। হোমস্টের সবচেয়ে অ্যাট্রাকটিভ পয়েন্ট এই হচ্ছে হোমস্টের ছাদ। হোমস্টের ছাদ থেকে কিন্তু আপনি অসাধারণ ভিউ পাবেন, মানে এখানে চেয়ার টেবিল নিয়ে বসবেন, আপনার এমনি সময় অতিবাহিত হয়ে যাবে। কালকে কিন্তু দুপুরের পরে অনেকটা সময় কিন্তু আমার এখানেই কেটেছে। এখন যদিও মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, তবুও দারুণ লাগছে। মানে আপনি এই সমস্ত চত্বর বছরে যে সময় আসুন না কেন, শীত গ্রীষ্ম যে কোনো টাইম আসুন না কেন, বর্ষা, তখনই কিন্তু ভালো লাগবে। এখন সকাল 9:30 এবং এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম।
ব্রেকফাস্টের জন্য কিন্তু আমি চাইলে নিচে যে ডাইনিং এরিয়া সেখানে গিয়ে ব্রেকফাস্টটা করতে পারতাম, তবে আপনি চাইলে রুমের সার্ভিস নিতে পারেন। এবং ব্রেকফাস্ট রয়েছে দেখতে পাচ্ছেন পুরি এবং আলুর একটি তরকারি। আপনারা চাইলে কিন্তু পুরি পরিবর্তে রুটিটাও নিতে পারেন। চলুন এবার আপনাকে বলি এই জায়গা আমি কিভাবে এলাম। জানেনই তো শুরুটা আমি করি শিলিগুড়ি জাংশন থেকে। তো শিলিগুড়ি জাংশন চত্বরের তেঞ্জিননগর বাস স্টপ থেকে দার্জিলিং আসার যে শেয়ার বাস, আমি চলে এলাম বাসে। আপনারা চাইলে কিন্তু শেয়ার গাড়িতেও আসতে পারেন এবং মাত্র 52 টাকার বিনিময়ে বাসে করে আমি এসে পৌঁছে গেলাম ডিলারাম। এবং ডিলারাম থেকে কিন্তু এই যে আপার টুরুক বা আলে বা সিটং টু আসার জন্য কিন্তু শেয়ার গাড়িও রয়েছে। শেয়ার গাড়ি দিনের শুরুর দিকটাতে পাওয়া যায় এবং বিকাল 2টোর পরে পাওয়া যায়, অর্থাৎ সময় নিয়ে আপনাকে দাঁড়াতে হবে শেয়ার গাড়ির জন্য। তবে আপনার যদি সময় না থাকে, যদি তাড়াতাড়ি আসতে চান, ডিলারাম থেকে কিন্তু আপনি মাত্র 600 টাকার বিনিময়ে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন এই হোমস্টে। আমি হোমস্টে আসার জন্য কিন্তু ডিলারাম থেকে হোমস্টে দাদাকে ফোন করেছিলাম, নম্বর দিয়ে রাখছি। আপনারা যদি মনে করেন শেয়ারে আসবেন সেটা আসতে পারেন, বা রিজার্ভে আসতে চাইলে নম্বর যোগাযোগ করে নেবেন, গাড়ি পাঠিয়ে দেবে এনারা। এছাড়া যদি আপনারা মনে করেন যে সরাসরি এনজিপি বা শিলিগুড়ি থেকে আসবেন, এনারা কিন্তু পিক আপ ড্রপ অ্যারেঞ্জ করেন এবং আশেপাশ চত্বর সাইট সিনের ব্যবস্থাও কিন্তু এনারা করে দেন। তো নম্বর দিয়ে রাখছি, অবশ্যই আপনারা যোগাযোগ করে চলে আসুন এই নিরিবিলি প্রকৃতির মাঝে। দ্বিতীয় দিন এখন সকাল 10টা এবং আমি বার হয়ে পড়েছি সাইট সিন করতে। তো আমি হোমস্টেতে বলে দিয়েছিলাম গাড়ির কথা, হোমস্টে থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে। প্রথম দিন তো বিকালবেলা আমি আশেপাশ চত্বর ঘুরে দেখলাম, আপনাকেও দেখালাম। এবং দ্বিতীয় দিন আমি কোন চত্বর সাইট সিন করছি, ভাড়া হবে কত, চলুন এবার বলতে থাকি। বর্ষায় পাহাড়, ওফ, আলাদাই অনুভূতি। এখন শুরু হয়ে গেছে হালকা বৃষ্টি, ঝিঝিঝি পড়ছে এবং প্রকৃতির মধ্যে দিয়ে আমি হেঁটে চলেছি। এক কথায় অপূর্ব প্রকৃতি। বর্তমানে আমি আছি মাহালদিরাম টি স্টেট। এই টি স্টেটে নামার সময় যে রাস্তা, অপূর্ব রাস্তা এবং হালকা ক্লিয়ার ওয়েদার হয়ে গেছে, এক পশলা বৃষ্টির পরে দারুণ লাগছে। দেখুন মেঘ সহ এই টি স্টেটের প্রকৃতি দেখুন, জাস্ট ওয়াও। আলে থেকে অর্থাৎ আমাদের হোমস্টে থেকে 16 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম শিবখোলা। অপূর্ব রাস্তা, আপনাকে তো দেখাচ্ছিলাম মাহালদিরাম টি স্টেটের মধ্যে যে রাস্তা না, অপূর্ব প্রকৃতির মধ্যে দিয়ে আসা এই শিবখোলাতে। এই যে ব্রিজ, এখান থেকে পিছন দিকে রাস্তা আছে, ওই পথে আমরা আগেই চলবো। শিবখোলা যে ওয়াটারফলস বা ঝর্ণা তার দিকটাতে মোটামুটি কিছুটা শুনেছি যে হেঁটে যেতে হয়, আগে গিয়ে দেখি কেমন কি পরিস্থিতি। শিবখোলা কিন্তু এখন অনেকের কাছে খুবই পছন্দের একটি জায়গা এবং অনেকে এসে কনফিউশনও হন যে এখান থেকে কোন জায়গায়। সোজা রাস্তা, ওই যে পুলটা ক্রস করার পরে সোজা যেটা চলে যাচ্ছে রাস্তা উপরের দিকে, সেটা হচ্ছে মাহালদিরাম টি গার্ডেনের দিকে। এবং সেখান থেকে পুলের বাম দিকে নিচের দিকে রাস্তা চলেছে, সেই রাস্তা পথে কিন্তু নামতে হবে। এখান থেকে আগে গিয়ে হচ্ছে যে ওয়াটারফলস সেটি। এবং আপনারা যদি মনে করেন যে নদীর ভিউ নিয়ে চলে যাবেন পুলের ওপর থেকে, তো ওখান থেকে ভালো ভিউ রয়েছে। এছাড়া যদি মনে করেন যে না ওয়াটারফলসের কাছে যাবেন, তাহলে পরে কিন্তু আপনাকে এই পুলের পাশ দিয়ে নিচের দিকে রাস্তায় আসতে হবে এবং সামনের দিকে যেতে হবে। আপনারা বাইকে আসুন বা 4 চাকায় আসুন, এখানে কিন্তু পার্কিংয়ের জন্য রয়েছে সুব্যবস্থা। এই দেখুন বিস্তীর্ণ এরিয়া জুড়ে রয়েছে পার্কিং। এখানে গাড়ি রেখে তারপরে কিন্তু আমাদের সামনে দিকে আগে যেতে হবে। এখানে কিন্তু একটা ক্যাফেও আছে, ক্যাফেটেরিয়া আছে, এখানে কিন্তু আপনারা চাইলে খাওয়া দাওয়া সারতে পারেন। পার্কিং চত্বর থেকে আমরা কিন্তু অনেকটা হেঁটে চলেছি, মোটামুটি 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হবে। আর হ্যাঁ, পার্কিংয়ের জন্য কিন্তু এখানে এখন টাকা পয়সাও লাগছে। বাইকের জন্য 20 টাকা এবং 4 চাকা পার্কিংয়ের জন্য 30 টাকা। আমরা আগে চলেছি দেখুন শিবখোলা চত্বরের যে গ্রাম, ছোট্ট একটি গ্রাম মতো, তার মধ্য দিয়ে বিভিন্ন বস্তি বাড়িগুলো দেখতে পাচ্ছেন, তারই মধ্য দিয়ে। এখন কিন্তু প্রচুর ট্যুরিস্ট, ওখানে পার্কিং এরিয়া দেখলাম প্রচুর গাড়িও রয়েছে এবং প্রচুর বাইকও রয়েছে। পার্কিং এরিয়া থেকে মোটামুটি মিনিট 5 আসার পরে কিন্তু এরকম একটি নালি, যেখান দিয়ে কিন্তু একটি ফ্লোতে জল যাচ্ছে, তার মধ্য দিয়ে এখন হেঁটে যেতে বেশ লাগছে। উপরে কিন্তু সূর্যের বেশ তাপ রয়েছে, নিচে জল ঠান্ডা, বেশ ভালো লাগছে। এই দেখুন ম্যাক্সিমাম টুরিস্ট কিন্তু এই চত্বর দিয়ে হেঁটে যায়। এখন কিন্তু শিবখোলা একটি পিকনিক স্পট, সেই কারণে প্রচুর লোকাল লোকজনের ভিড় বেশি। টুরিস্ট যারা আসছে
এই নালী পথে যাচ্ছে অনেকে কিন্তু নিচ দিয়ে এ পথেও আগে যেতে পারেন। ফাইনালি এসে পৌঁছে গেছি শিবখোলা ফলস। ফলস বলতে তেমন কিছু না, একটা উঁচু ধাপ থেকে জলটা পড়ছে নিচের দিকে পড়ছে। এখন কিন্তু যেহেতু টুরিস্ট স্পট, এটি প্রচুর ভিড় এবং প্রচুর লোকজন এবারে স্নান টান করছে। এখানে কিন্তু জলের প্রচুর ফোর্স, মানে নিচের দিকে তো ভিড়ভাড়টা বেশি, সেই কারণে কিছু উপরে উঠে আসলাম। এখানেও কিন্তু ভিড়ভাড়টা আছে, মানে প্রচুর লোকজন কিন্তু এসছে এবং জলে যথেষ্ট ফোর্স রয়েছে। বেশি দূরে না যায় ভালো, কাছিপিঠা থেকে স্নান টান করে ছেড়ে নেই। এবং যেহেতু রোদের তাপ আছে না, একটু গরম আছে, জল ঠান্ডা, তাই স্নানটা সারতেই হচ্ছে। नमस्कार भैया जी नमस्कार। ये जो हम साइट सीइंग कर रहे हैं, इसके चार्जेस वगैरह क्या होता है? शिवखोला और आपका महालदीराम टी गार्डन के दोनों का एक साथ? तो एक्चुअल में इधर का साइट सीइंग 2500 करके लेता है। अच्छा। और फिर जो उधर का शिटोंग का साइट सीइंग करना है उसका भी 2500 इधर। अच्छा, पर डे शिटोंग का जो साइट सीइंग है उसके अंदर क्या क्या पड़ेगा? उसमें आलडाडा 360 डिग्री व्यू बोलते हैं। अच्छा। वो नामथिंग लेक। अच्छा। और फिर ओल्ड मोनेस्ट्री है। अच्छा। और आई लव शिटोंग है। अच्छा, उसी में मालदीराम चाय बागान भी आएगा। अच्छा, 5 पॉइंट एक साथ, उसके लिए 2500 रुपये लेते हो जी। और अगर कोई अलग से जोगी घाट जाना चाहता है? जोगी घाट और वो मंगपू का दूसरा रूट पड़ जाता है। अच्छा। उसमें भी 2500 ही पड़ता है, 2500 छोटा गाड़ी का। আচ্ছা, আমি চলেছি বললাম আপনাকে যে কার্শিয়ং। তো যাওয়ার সময় কিন্তু এটা গিদ্দা পাহাড়ের রাস্তা হয়ে যাবে। তো মহানদীতে এসে উঠলো রাস্তাটা, তো সেখান থেকে 1 কিলোমিটার পিছনে আসলে কিন্তু পাগলাঝোড়া ওয়াটারফলস। অনেক দিনের ইচ্ছা ছিল যে পাগলাঝোড়া ওয়াটারফলস আপনাকে দেখাবো, তাই এই ভিডিওতে সাইট সিনের সঙ্গে বোনাস পয়েন্ট হিসেবে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সেভাবে উঠে যাওয়ার রাস্তা করা নেই, অনেকটা খাড়া, মানে বড় বড় স্টেপ, সেভাবে উঠে আসতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো, এই স্থান আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।